Assalamu alaikum, dear students of class 7. I hope you are all safe and sound and you are continuing your study at home. This is Jannat Miss. I welcome you all to the online class on our YouTube channel. In previous lecture, I have given a homework. There are 12 appropriate prepositions. I hope that you have finished your homework at home. After opening the school, I'll check your homework inshallah. This was the previous lessons appropriate prepositions. I believe that you have practiced all the prepositions that was given in my previous lecture. This is new one, lecture 5 on appropriate prepositions. Here is a list of 10 appropriate prepositions, 41 to 50. First one, boast of, গর্ব বা দম্ভ করা, অহংকার করা, to be proud of something or someone. For example, the man boasts of his riches. লোকটি তার সম্পত্তির গর্ব করে বা অহংকার করে, অর্থাৎ সে যে ধনী এই বিষয়টি নিয়ে সে অহংকার করে বা গর্ব করে। She always boasts of her skill of speaking 5 languages. সে সবসময় তার 5 ভাষায় কথা বলার দক্ষতা নিয়ে গর্ব করে, অর্থাৎ সে যে 5 ভাষায় কথা বলতে পারে সে তার দক্ষতাকে নিয়ে গর্ব করে। My friend boasts of her studentship in Oxford University. আমার বন্ধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রত্ব নিয়ে অহংকার করে বা দম্ভ করে, অর্থাৎ সে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এটি নিয়ে সে খুব গর্ব করে। সো কোনো কিছু নিয়ে গর্ব করা হলে তোমরা boast of এর পরে সেই বিষয়টি বসিয়ে দিবে। boast of her skill, boast of his riches, boast of her studentship. Next, 42, born in, জন্ম নেয়া, born in a family, in a place or at a time. For example, I was born in Dhaka. আমি ঢাকায় জন্ম নিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর was born in the renowned Tagore family. রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। He was born in Khulna in 1984. সে 1984 সালে খুলনায় জন্মগ্রহণ করেছিল। তার মানে কোনো পরিবারে জন্ম নেওয়া, কোনো জায়গা বা কোনো একটি সময় নির্দেশ করলে, অর্থাৎ সেই সময় জন্ম নিলে তার সাথে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি, born in. 43, born of, জাত, of or to a family or somebody. অর্থাৎ কেউ যখন কোনো পরিবার থেকে আসে, অর্থাৎ কেউ যদি ধনী পরিবারে জন্ম নেয় বা গরিব বা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম নেয় তখন আমরা অফ বা টু প্রিপোজিশন ব্যবহার করি। অর্থাৎ বংশ, কোনো ধরনের বংশে, সেই বংশ ভালো হোক, উচ্চ বংশ হোক বা নিম্ন বংশ যেটাই হোক না কেন, বা মিডল ক্লাস ফ্যামিলি হোক, সেসব পরিবারে জন্ম নিলে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি। যেমন এখানে এক্সাম্পলসগুলো যদি লক্ষ্য করো, জন কিটস ওয়াজ বর্ন অফ আ পুয়ার ফ্যামিলি। জন কিটস হচ্ছেন ইংরেজ কবি, তিনি জন্ম নিয়েছিলেন খুব গরিব বা দরিদ্র একটি পরিবারে জন্ম নিয়েছিলেন। তাহলে হি ওয়াজ বর্ন অফ আ পুয়ার ফ্যামিলি। এভাবে যদি আমরা বলি কেউ গরিব, কেউ মিডল ক্লাস ফ্যামিলি থেকে, অর্থাৎ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, এভাবে বোঝাতে চাইলে আমরা লিখব হি অর শি ওয়াজ বর্ন অফ আ মিডল ক্লাস ফ্যামিলি, অর্থাৎ সে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে বা তার মধ্যবিত্ত পরিবারে জন্ম। হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো বংশ, অর্থাৎ সে জন্মসূত্রে এমন, এরকম বোঝাতে, তার বাবা মা এই দেশীয়, এরকম বোঝাতে আমরা তখন এভাবে লিখতে পারি, হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস, অর্থাৎ সে জার্মান বংশোদ্ভূত মা বাবার সন্তান বা মা বাবার ঘরে তার জন্ম হয়েছে, অর্থাৎ জার্মান বংশোদ্ভূত পরিবারে তার জন্ম হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অফ আ ল্যান্ডলর্ড ফ্যামিলি। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার পরিবারে জন্ম হয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন বা জমিদার বংশে তার জন্ম হয়েছে। এভাবেও আমরা কথাটিকে বলতে পারি বর্ন অফ। আর বর্ন ইন হচ্ছে কোনো পরিবারে
কোনো স্থানে বা কোথাও জন্ম নেয়া, সেক্ষেত্রে তোমরা লিখতে পারবে বর্ন ইন, এখানেও লিখতে পারো। দেন 44 বিজি অ্যাট, ব্যস্ত। টু ফিল ইয়োর টাইম ডুইং অ্যান অ্যাক্টিভিটি অর আ টাস্ক। আচ্ছা, অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি, কাজ বা কর্মের মাধ্যমে তোমার সময়কে কী করা, পরিপূর্ণ করা, অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখা। এক্সাম্পলস, দ্য স্টুডেন্ট ইজ বিজি অ্যাট হিজ ডেস্ক। ছাত্র তার টেবিলে পড়াশোনার কাজে বা টেবিলে খুব ব্যস্ত আছে। মাই ফাদার ইজ বিজি অ্যাট দিস মোমেন্ট উইথ হিজ অফিস ওয়ার্ক। আমার বাবা এই মুহূর্তে তার অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছেন। দ্য প্রিন্সিপাল ইজ বিজি অ্যাট এক্সামিনিং দ্য আনসার স্ক্রিপ্ট। অধ্যক্ষ উত্তরপত্র পরীক্ষা করতে ব্যস্ত আছেন। তাহলে বিজি অ্যাট সামথিং, তোমরা অবশ্যই খেয়াল রাখবে কোনো কাজে বিজি থাকলে আমরা তখন অ্যাট হিজ ডেস্ক, অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট সামথিং, কোনো কিছুতে ব্যস্ত থাকা, এভাবে লিখব। 45 বার্স্ট ইনটু, কান্নায় ভেঙে পড়া। সাডেনলি বিগান টু ক্রাই। ফর এক্সাম্পলস, দ্য বেবি বার্স্টস ইনটু টিয়ার্স অ্যাজ দ্য আইসক্রিম মেল্টেড ডাউন অন হিজ হ্যান্ড। তার হাতের উপর আইসক্রিম গলে পড়াতে বাচ্চাটি কী করলো, কান্নায় ভেঙে পড়ল। ওয়াচিং হার ফাদার গো শি সাডেনলি বার্স্ট ইনটু টিয়ার্স। তার বাবাকে যেতে দেখে সে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ল। আফটার গেটিং দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট দে বার্স্টেড ইনটু টিয়ার্স। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরই তারা কান্নায় ভেঙে পড়ল। তার মানে হঠাৎ করে যখন কেউ কান্নায় ভেঙে পড়ে তখন আমরা এই প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহার করে বার্স্ট ইনটু। আর যখন কেউ হাসিতে ফেটে পড়ে তখন আমরা লিখি বার্স্ট আউট। তাহলে 46 বার্স্ট আউট, হাসিতে ফেটে পড়া। সাডেনলি বিগান টু লাফ। এক্সাম্পলস, দে সাডেনলি বার্স্টেড আউট লাফটার হিয়ারিং দ্য জোক। কৌতুকটি শুনে তারা হঠাৎ করেই হাসিতে ফেটে পড়ল। শি বার্স্টেড আউট লাফিং ওয়েন শি স হিজ ফ্রেন্ড স্লিপড ওভার অন দ্য আইস। আমি জানি না এমন কেউ এরকম সিন দেখেছো কি না, কারোর সামনে যখন কেউ স্লিপ করে পড়ে যায় আমরা ছোটোবেলায় কী করতাম, হা হা করে হেসে দিতাম, অর্থাৎ অট্টহাসিতে ফেটে পড়া। আসলে এখানে সেটিই ঘটেছে। যাই হোক, এটা আসলে ঠিক না করাটা, কারণ যে পড়ে যায় সে আসলে আঘাত পেতে পারে অনেক। সো নেভার ডু দিস, নেভার বার্স্ট আউট লাফিং when someone slipped before you. She bursted out laughing, তাহলে সে হাসিতে ফেটে পড়ল যখন সে তার বন্ধুকে বরফের উপর পিছলে পড়ে যেতে দেখল। While reading the book, John suddenly bursts out laughing. যখন জন বই পড়ছিল সে হঠাৎ করে হাসিতে ফেটে পড়ল বা হাসিতে ফেটে পড়ে। তার মানে কোনো কিছু একটা পড়তে পড়তে হঠাৎ সে কোনো একটা লাইন পড়ে হাসিতে ফেটে পড়ল। 47 কেপেবল অফ, সক্ষম, কোনো কিছু করতে সক্ষম হওয়া। হ্যাভিং দ্য এবিলিটি অর কোয়ালিটিস নেসেসারি ফর ডুইং সামথিং। তার মানে কোনো কিছুর সক্ষমতা থাকা অথবা কোনো গুণাবলী থাকা যেটা কিনা কোনো কিছু করার জন্য খুবই প্রয়োজন। ফর এক্সাম্পল, দ্য প্রাইম মিনিস্টার ইজ কেপেবল অফ ডুইং এনিথিং। প্রধানমন্ত্রী যে কোনো কিছু করতে সক্ষম। আ পাওয়ারফুল রাইটার ইজ কেপেবল অফ ক্রিয়েটিং এনি কাইন্ড অফ ইমাজিনারি ওয়ার্ল্ড। একজন শক্তিশালী লেখক যে কোনো ধরনের কাল্পনিক পৃথিবী তৈরি করতে সক্ষম। তার মানে একজন রাইটার যাই চান তিনি তাই করতে পারেন, তিনি যে কোনো কিছু করতেই সক্ষম। শি ইজ কেপেবল অফ সলভিং দ্য প্রবলেম। তার মানে সে হচ্ছে যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম। তাহলে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যখন আমরা কেপেবল অফ লিখব, অফের পর যে মেইন ভার্বটি ইউজ করব অর্থাৎ যে কাজটি করতে সে সক্ষম, তারপরে আমরা আইএনজি যুক্ত করব ভার্বের সাথে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আকারে লিখব সব কিছু। কেপেবল অফ ক্রিয়েটিং, কেপেবল অফ ডুইং, দেন লাস্ট ওয়ান কেপেবল অফ সলভিং, এভাবে সেন্টেন্স মেক করব। 48 কেয়ার ফর, গ্রাহ্য করা অর্থাৎ পরোয়া করা। প্রোভাইডিং সামথিং ওয়েন দে নিড ফর দেয়ার প্রোটেকশন। আচ্ছা, কাউকে কোনো কিছু যোগান দেয়া, প্রোভাইড করা মানে হচ্ছে যোগান দেয়া বা কোনো কিছু দেয়া, গিভ অর্থ হয় যখন তাদের প্রোটেকশনের প্রয়োজন হয়, অর্থাৎ তাদেরকে রক্ষা করতে বা কোনো কিছু করতে প্রয়োজন হয় তখন সেটি করা।
সাপোজ ফর এক্সাম্পল, হি ডাজন্ট কেয়ার ফর এনিবডি। সে কারো পরোয়া করে না, অর্থাৎ সে কাউকে ভয় করে না, সেই কাজটি সে কাউকেই পাত্তা দেয় না, ব্যাপারটি এমন, গ্রাহ্য করে না। আই ডোন্ট কেয়ার ফর হোয়াট হি থিঙ্কস অ্যাবাউট মি। আমি পরোয়া করি না সে আমাকে নিয়ে কী ভাবে, অর্থাৎ সে আমাকে নিয়ে কী ভাবে সেটি নিয়ে আমি পরোয়া করি না। এই যে ফর হোয়াট হি থিঙ্কস অ্যাবাউট মি, অর্থাৎ আই ডোন্ট কেয়ার ফর হোয়াট, আমি কোন জিনিসটি নিয়ে পরোয়া করি না, সে আমাকে নিয়ে কী ভাবছে বা কী ভাবে আমি সেটি নিয়ে পরোয়া করি না, অর্থাৎ গ্রাহ্য করি না, আমি ওটাকে পাত্তাই দিই না। আর লাস্ট ওয়ান, প্যারেন্টস অলওয়েজ কেয়ার ফর দেয়ার প্যারেন্টস অলওয়েজ কেয়ার ফর দেয়ার চিলড্রেন। বাবা মা সবসময় তার সন্তানদের নিয়ে পরোয়া করেন, তাদেরকে গ্রাহ্য করেন, অর্থাৎ তাদের ব্যাপারে তারা খুবই যত্নশীল, কেয়ার করে, অর্থাৎ সন্তানের ভালো মন্দ নিয়ে খুবই চিন্তা করে, কেয়ার ফর দেয়ার চিলড্রেন। নেক্সট 49, কেয়ার অফ, যত্ন নেওয়া বা খেয়াল রাখা। এটি হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত মেনলি। প্রোভাইডিং হোয়াট ওয়ান নিডস ফর ওয়ানস হেলথ, অর্থাৎ একজনের স্বাস্থ্যের জন্য যে জিনিসগুলো প্রয়োজন তা দেয়া বা স্বাস্থ্য ভালো রাখতে যা যা প্রয়োজন তা করা। এক্সাম্পলস, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, আমাদের অবশ্যই আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে অথবা খেয়াল রাখতে হবে বা খেয়াল রাখা উচিত। হু ইজ টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন হোয়েন ইউ আর অ্যাওয়ে, যখন তুমি চলে যাবে বা তুমি যখন বাইরে যাচ্ছ তখন সন্তানদের বা বাচ্চাদের কে দেখাশোনা করবে বা কে দেখাশোনা করছে। এভরিওয়ান শুড টেক কেয়ার অফ হিজ প্যারেন্টস, প্রত্যেকেরই উচিত তার বাবা মায়ের প্রতি খেয়াল রাখা বা তার বাবা মায়ের যত্ন নেওয়া। তাহলে কেয়ার অফ সামথিং অথবা সামওয়ান, তোমরা এইভাবে এই প্রিপোজিশনটি ব্যবহার করবে। আর কেয়ার ফর সাধারণত হচ্ছে কোনো কিছু পরোয়া করা বা গ্রাহ্য করার অর্থে আমরা ইউজ করি বা ব্যবহার করি। লাস্ট ওয়ান ফর টুডে, ক্লোজ টু, নিকটে বা কাছে, নিয়ার ইন স্পেস অর টাইম। ফর এক্সাম্পলস, মাই হাউস ইজ ক্লোজ টু মাই কলেজ, আমার কলেজের কাছেই আমার বাড়িটি অবস্থিত বা আমার বাড়িটি আছে বা আমার কলেজের কাছেই আমার বাড়ি। I was close to the end but couldn't finish, আমি শেষের খুব কাছে ছিলাম কিন্তু শেষ করতে পারিনি, অর্থাৎ কোনো কাজ সমাপ্তির পথে ছিল বা আমি সমাপ্তির শেষ দিকে ছিলাম, শেষ করব কিন্তু সেটি আসলে শেষ করতে পারিনি। তাহলে তোমরা এভাবে লিখতে পারো, I was close to the end, আমি শেষের খুব কাছে ছিলাম কিন্তু শেষ করতে পারিনি। Then our team was close to win the game, আমাদের টিম বা আমাদের দল কী ছিল, খেলায় জয়ী হওয়ার খুবই কাছে ছিল, ক্লোজ টু উইন দ্য গেম। আচ্ছা, সো দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের জন্য বাড়ির কাজ বা হোমওয়ার্ক হচ্ছে এই পড়াগুলো বারবার প্র্যাকটিস করা, মেমোরাইজ করা। আর একটি লেকচার হলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ হয়ে যাবে। নেক্সট আমি তোমাদের ট্রান্সলেশন শুরু করব ফাইনালের সিলেবাসের উপর। এখন থেকে তোমাদেরকে যা যা লেকচার বা আমরা ইউটিউবে যে লেকচারগুলো করেছি সেগুলো অবশ্যই তোমরা পড়ে ফেলবে, এগুলো তোমাদের ফাইনাল এক্সামে থাকবে। আশা করি তোমরা আমাদের লেকচারগুলো ফলো করে কাজগুলো সম্পূর্ণ করবে, কমপ্লিট করবে। So thank you for watching this lecture. Till my next lecture, stay home, stay safe. Allah Hafiz.